আজকে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবো আপনাদের সাথে, দেশের অর্থনীতি নিয়ে কথা বলবো, আর কথা বলবো নগদের কিছু সিক্রেট রেসিপি নিয়ে যেটা নগদের সাকসেসের জন্য কাজ করেছে। আমার জন্ম ঢাকাতে, ধানমন্ডিতে। সো আমি আসলে ছোটোবেলায় সরকারি স্কুলে পড়েছি এবং স্কুল সময় থেকেই আসলে আমার মনে আছে 90তে আপনাদের ওয়ার্ল্ড কাপের কথা মনে থেকে থাকে। ওয়ার্ল্ড কাপে একটা ঝড় উঠেছিল যে ওই বাংলাদেশে সেই সময় ম্যারাডোনা, ক্যানিজিয়া। তো সেই সময় আসলে ক্লাস আমি 1 অথবা 2-এ পড়ি। সেই সময় আসলে আমার প্রথম ব্যবসার শুরু আসলে। সেই সময় আমি আজাদ প্রোডাক্টস থেকে ভিউ কার্ড কিনে আনতাম, কিনে এনে আমার স্কুলের বন্ধুদের কাছে বিক্রি করতাম। সো সেই সময় হয়তো 50 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত লাভ হতো। তো সেখান থেকে আসলে আমার ব্যবসার শুরু। তারপরে আসলে আমি স্কুলে থাকা অবস্থায় স্কুলের বিভিন্ন অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছি, তো সেখানেও মানে এক্সট্রা ইনকাম হতো। সো আমার ব্যবসার শুরুগুলি আসলে ওখান থেকেই শুরু হয়েছে। এরপরে আমি আসলে কলেজের পরে যখন ইউনিভার্সিটিতে এসেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েছি, তখন আসলে সেই একদম প্রথম বছর থেকেই আসলে আমার ফুল ফ্লেজেড আসলে আমরা ব্যবসা শুরু করে দিয়েছি আমি পড়াশোনার পাশাপাশি। যে নর্থ সাউথে যতগুলি ইভেন্ট হতো, নর্থ সাউথে যতগুলি কনফারেন্স হতো, সেগুলোর আসলে অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ছিল আমার। তখন আমি একা যেহেতু পারতাম না, আমার সাথে আমার যারা ফ্রেন্ড ছিল তাদেরও আমার একসাথে নিয়ে নিয়েছিলাম। তো ওই নর্থ সাউথের প্রথম বছর থেকে যে শুরু করি এবং চতুর্থ বছর পাশ করার আগ পর্যন্ত আসলে আমার ব্যবসা মোটামুটি একটা বড় পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছিল এবং দেশের ওয়ান অফ দ্য রিনাউন্ড ইভেন্ট ফার্ম হিসাবে সেই সময় পরিচিত হয়েছিল। এবং আমার সাথে আসলে যারা কাজ করেছিল, যারা হয়তো কোনো কিছু সাপোর্টে ছিল, আমি যখন 4th ইয়ারে পড়ি, যখন ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে নিয়ে এসেছি, সে হয়তো আমার কোনো একটা লজিস্টিক সাপোর্ট দিত। এখন কিন্তু সেই সবগুলি ছেলে পেলে বড় বড় এন্টারপ্রেনার হিসাবে বিভিন্ন কোম্পানিতে কাজ করছে। নর্থ সাউথে পড়াশোনা যখন শেষ হয় 2005 সালের ডিসেম্বরের দিকে, তখন আসলে ইন্টার্নের সময় আমি আসলে একটা খুব ভালো জবের অফার পাই। কিন্তু তখন আমার ব্যবসা খুব ভালো চলছিল। সেই অফারটা ছিল প্রায় 40,000 টাকার সমান স্যালারি প্লাস সেই সময়ের খুব রিনাউন্ড এক্স করলা গাড়ি। সো আসলে আমি অনেক লুক্রেটিভ ছিল সেই সময় এই জবের অফারটি। বাট আমি যখন আমার বাবার সাথে কথা বলি, বাবা আমাকে একটা কথা বলেছিল যে জীবনে অন্যজনের জন্য কাজ করবে না, নিজের জন্য করবে, কারণ তুমি ছোটোবেলা থেকে নিজের জন্য কাজ করে যাচ্ছ। সো আসলে যেদিন আমি অ্যাপয়েন্টমেন্টটা নেই সেই দিনই আসলে রেজিগনেশনটা দিয়ে দিতে হয়। সো আসলে তারপরেই ব্যবসা শুরু করি। বাট ব্যবসাটা আসলে এত ইজি ছিল না, কারণ ইউনিভার্সিটিতে যখন পার্ট টাইম বিজনেস করতাম, বাসার সাপোর্ট ছিল, এটা একটা এক্সট্রা ইনকাম হিসাবে কাজ করতো। বাট যখন আমি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে নিজের অফিস নেই, প্রথম অফিসটা আমি নেই আমার মনে আছে বনানী রূপসা টাওয়ারে, সেটার ভাড়া ছিল 7,000 টাকা সাবলেটে। তো সেটা দিয়ে শুরু আসলে। তো শুরু করার সময় আসলে অনেক চ্যালেঞ্জ ফেস করেছি। অ্যাডভান্সের টাকা ছিল না, রেগুলার ভাড়া দিতে পারতাম না, এমপ্লয়ি নেওয়ার মতো ক্ষমতা ছিল না। তো রেভিনিউ শেয়ারিং, একটা কাজ পেলে রেভিনিউ শেয়ারিংয়ে করতাম। বাট এই সিনারিওটা আসলে উইদিন ভেরি শর্ট টাইম আসলে চেঞ্জ হয়ে যায়। যখন আমি আসলে বিভিন্ন কোম্পানিকে সার্ভ করতে থাকি, তখন আমার মনে আছে আমি মার্ক স্কেল আইন, গ্রামীণ ফোনের মতো কোম্পানিকে যখন সার্ভ করেছি, তারা যখন আমার কাজে স্যাটিসফাইড ছিল, তখন কিন্তু আসলে 1 বছরের মধ্যে আমি আমার বড় অফিসে চলে এসেছি বনানীতে, নিজের বড় এমপ্লয়ি সেট আপ হয়ে গেছে, কারণ তারা আমার প্রতিটা কাজে স্যাটিসফাইড ছিল। আর আমি যেই কাজটাই করতাম, ছোট হোক বড় হোক, নিজের ফুল ডেডিকেশন দিয়ে করতাম, নিজের কাজ মনে করে করতাম। সো সেটাই হয়তো তারা পছন্দ করেছে এবং 1 বছরের মধ্যে আসলে এই চেঞ্জটা আসা শুরু করে। আমাকে কেউ শিখিয়ে দেওয়ার ছিল না যে কীভাবে সিটি কর্পোরেশনকে ট্রেড লাইসেন্স করতে হয়, অথবা কীভাবে ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে ট্যাক্স অথবা ভ্যাটের রেজিস্ট্রেশন করতে হয় এবং এগুলি জমা দিতে হয়। বা আমার সেই সাপোর্টও ছিল না, বা আমার ফাদার থেকে সেই সাপোর্ট ছিল না যে ফাদারের বিজনেস আমি বসছি, সব রেডি ছিল। সো ফ্রম দ্য বিগিনিংয়ে অনেক অবস্ট্যাকেল ফেস করেছি। বাট মানে বিগেস্ট অবস্ট্যাকেল বলতে গেলে আমি আসলে কোনো অবস্ট্যাকেল ছোটো বড় করতে চাই না, কারণ যে কোনো অবস্ট্যাকেল ফেস করেছি সেটাকে উতরিয়ে এসেছি। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি সারা জীবন যেই কাজটাই করেছি, যেটা আমি মন থেকে পছন্দ করি, যে কাজটা আমি এনজয় করি, সেই কাজটাই করেছি। সো আপনি একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি নিজে কিছু এনজয় করবেন, তখন কোনো অবস্ট্যাকেলই আসলে অবস্ট্যাকেল না, সেটা আপনি কোনো না কোনোভাবে উতরে যাবেনই, আপনার ওয়ে আউট একটা পেয়ে যাবেনই। নগদের জন্ম 2019 সালের 26শে মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। সো মাননীয় প্রধানমন্ত্রী নগদের উদ্বোধন করেন। এবং আপনি যে এর আগে আমি একটু অবস্ট্রাগলের কথা বলছিলাম। সো যখন 26শে মার্চ আমি উদ্বোধন করে গণভবন থেকে বেরোচ্ছি, তখন আমার কাছে অনেকগুলি ফোন আসছিল। আমি ফোন সাইলেন্ট ছিল যেহেতু গণভবনে ছিলাম। আমি যখন কল ব্যাক করলাম, শুনলাম এর আগের দিন আমরা সারা দেশে প্রায় 88 লক্ষ টাকা খরচ করে 1.5 লক্ষ ফেস্টুন লাগিয়েছিলাম, এবং বেরোর পরে শুনি যে একটা ফেস্টুনও নেই। সো এরকম ছিল নগদের স্টার্টিং ডের অবস্ট্রাগল। সো সেটা আসলে আস্তে আস্তে আমরা আসলে অতিক্রম করেছি। সো নগদের আসলে যে জিনিসটা আমি বলতে চাই, যে নগদের জন্মের শুরু থেকেই ছিল ইনোভেশন। যে জিনিসটা আসলে বাংলাদেশের মানুষ কখনো দেখেনি, সেই জিনিসগুলি আমরা বাংলাদেশের মানুষের কাছে নিয়ে এসেছি। এমন না যে খুব হাই টেকনোলজি এনেছি, খুব সফটওয়্যার টেকনোলজি এনে মানুষকে লাইফটাকে ডিফিকাল্ট করে দিচ্ছি, তা না।
আমরা আসলে মানুষ যেভাবে ব্যবহার করতে অভ্যস্ত সেই জিনিসটাকে আমাদের সফিস্টিকেটেড টেকনোলজি এমনভাবে এনেছি যাতে তার জন্য নতুন করে কিছু শিখতে না হয়, সে যেটা পারে সেটা দিয়ে কাজ করতে পারে। আমি যদি একটা এক্সাম্পল দিই, বাংলাদেশের ইকেওয়াইসির জন্ম কিন্তু নগদের হাত ধরে। আজকে আপনি দেখবেন যে সকল ব্যাংক, সকল এমএফএস ইকেওয়াইসি ব্যবহার করছে, এটা কিন্তু নগদের আবিষ্কার করা টেকনোলজি দিয়েই। 2019 সালের ফেব্রুয়ারি 28 তারিখে আসলে আমরা অফিসিয়ালি লঞ্চ করার আগে আসলে টেকনোলজিটাকে লঞ্চ করি, যেটা ছিল হচ্ছে এর আগে ছিল কি, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে 10 পাতার ফর্ম ফিল আপ করতে হতো, অথবা এমএফএস অ্যাকাউন্ট খুলতে গেলে 2 পাতার ফর্ম ফিল আপ করতে হতো। কিন্তু নগদ যে জিনিসটা নিয়ে এসছে, কারণ আমাদের হয়তো আমরা যারা পড়াশোনা করেছি তারা হয়তো তাদের জন্য হয়তো ফর্ম ফিল আপ করাটা ইজি, কিন্তু আপনি চিন্তা করে দেখেন গ্রামের একজন কৃষক অথবা মুদি দোকানদার বা গ্রামের একজন মহিলা, তার পক্ষে কি 10 পাতার ফর্ম ফিল আপ করা সম্ভব? সেটা সম্ভব ছিল না। এই জন্যই আমাদের মেজরিটি অ্যাকাউন্ট আসলে ছিল ওটিসি মার্কেটে, যেটা গিয়ে বলতো ভাই আমার টাকাটা পাঠিয়ে দেন। সো কে পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে, কোনো ট্রেস নেই। বেসিক্যালি টোটালি ছিল একটা লোকাল হুন্ডির ভিতরে। তো টোটাল এই জিনিসটা আমরা আসলে পরিবর্তন করেছি। আমরা আসলে লাইফটাকে এমনভাবে ইজি করেছি যে মানুষ আর যাই হোক ছবি তুলতে পারে। সো আমরা টেকনোলজিটা এমনভাবে এনেছি যে আপনি আপনার এনআইডির 2 পাশে ছবি তুলবেন, নিজের একটা সেলফি তুলবেন, বাকি কাজ আমাদের টেকনোলজি করে নেবে। সো সেই এনআইডি থেকে ডাটা এক্সট্র্যাক্ট করে ইলেকশন কমিশনে ভেরিফাই করে আপনার ছবি ফেস ম্যাচিং করে ইলেকশন কমিশনের সেই ডাটাবেজের সাথে মানে 1 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা খুলে দিবে। সো এই টেকনোলজিটা যখন আনলাম তখন আমরা দেখতে পেলাম যে আসলে যারা জীবনেও চিন্তা করে নাই যে আসলে এত অবস্টাকেল পার করে অ্যাকাউন্ট খুলবে, তারা আসলে অ্যাকাউন্ট খোলা শুরু করে। প্রথম যখন আমরা এটা করি, অনেকেই অনেক কথা বলেছে, বিভিন্ন পত্রপত্রিকায় বলেছে যে এটাতে আসলে মানি লন্ডারিং হবে, ট্রেস করা যাবে না, হুন্ডি হবে, অনেক ধরনের অবস্টাকেল ফেস করেছি। এমনও ফেস করেছি যাতে মানে মানে এমন সব হেডলাইনও ছিল যে হেডলাইন দেখলে মনে হতো যে আসলে কেন, কোন দুঃখে এই নগদ ব্যবসা শুরু করি। বাট 1 বছর পর এটাই রেগুলেশন হয় এবং এখন বাংলাদেশের সকল এমএফএস সার্ভিস, ব্যাংক এই টেকনোলজি ফলো করছে। সো যে কোনো কিছু ইনোভেশন করতে গেলে প্রথমে কিছু চ্যালেঞ্জ থাকেই। বাট নেক্সট নগদের যে মিরাকেল বা সিক্রেট রেসিপিটা বলা হয়, সেটা হচ্ছে যে আমাদের নেক্সট ফেজে 2020 সালে আমরা যেটা এনেছি সেটা হচ্ছে আমাদের দেশে মাত্র 30% মানুষের স্মার্টফোন আছে। তো সে আসলে বাকি 70% মানুষ কীভাবে নিজের এনআইডির ছবি তুলবে বা নিজের সেলফি তুলবে আর অ্যাকাউন্ট খুলবে। সো এই কারণে দেখা যেত যে 70%-এরও বেশি মানুষ আসলে অ্যাকাউন্ট খুলছিল না। সো তাদের জন্য আসলে আমরা যে জিনিসটা করেছি সেটা আসলে আমরা আসলে সবার হাতে হ্যান্ডসেট দেওয়ার কোনো উপায় ছিল না, যে স্মার্ট হ্যান্ডসেট। সো আমরা যে জিনিসটা করেছি, আমরা আসলে সকল মোবাইল অপারেটরের কাছে গিয়েছি, বলেছি ভাই তোমাদের কাছেই একমাত্র বায়োমেট্রিক করা ডাটাবেজ আছে, যেটা আসলে কোনো ব্যাংকেরও নেই। সো তোমাদের সাথে আমরা পার্টনারশিপ করি, তোমরা আমাদের একটা হেল্প করো যে কেউ যদি বারফোন থেকে জাস্ট একটা নাম্বার ডায়াল করে *167#, আমরা একটা কল দিব তোমাদের সার্ভারে, তোমরা এনআইডি এবং ডেট অফ বার্থটা আমাদের সাথে শেয়ার করবে, যেটা আমরা ভেরিফাই করে ইলেকশন কমিশনের সাথে আমরা অ্যাকাউন্টটা খুলে দিব। যখন এটা আমরা লঞ্চ করি তখনই আসলে মিরাকেলটা আসে। 6 কোটির বেশিও নগদের গ্রাহক, যেটা মাত্র 3 বছরে, সেটা ওয়ার্ল্ডের ভিতরে একটা মিরাকেল। বিভিন্ন নাম করা পত্রিকাও কিন্তু এই নগদের এই মিরাকেল নিয়ে কথা বলে, এই টেকনোলজি নিয়ে কথা বলে। সো আমরা আশা করি এই টেকনোলজিও হয়তো বাংলাদেশে আরও ব্যাংক বা এমএফএস নিয়ে আসবে। অলরেডি এই টেকনোলজি নিয়ে 8টি দেশ ইন্টারেস্ট দেখিয়েছে এই টেকনোলজিটা আমাদের সাথে একসাথে মিলে কীভাবে তাদের দেশে চালু করা যায়। বিকজ এই স্মার্টফোনের চ্যালেঞ্জ সারা পৃথিবীর সব জায়গায় আছে। সো এই বারফোন দিয়ে যে আসলে ফুল কেওয়াইসি করা যায়, এটা কিন্তু নগদের আবিষ্কার, সারা পৃথিবীতে প্রথম। সো এরপরে আসলে আর পিছিয়ে ঘুরে তাকাতে হয়নি, কারণ যখন মানুষ আসা শুরু করে, মানুষ ট্রানজ্যাকশন শুরু করে, আর দেখেছে যে 1020 টাকা খরচ হতো, টাকা পাঠাতে গেলে 5 থেকে 10 টাকা খরচ হতো, সেটা যখন টাকা পাঠাতে ফ্রি হয়ে গেছে, 1020 টাকার অর্ধেক খরচে নেমে আসছে, আসলে মানুষ অটোমেটিকলি নগদে শিফট করা শুরু করে। আরেকটা বড় ব্যাপার ছিল যে বাংলাদেশের 100%ই গভর্নমেন্ট ডিসবার্সমেন্ট হতো কিন্তু আসলে ম্যানুয়ালি। এটা আসলে যেত চেয়ারম্যান, মেম্বার এদের হাত দিয়ে বিভিন্ন লোকের কাছে টাকা দিত, নাম দেখে দেখে, কোনো ভেরিফাইড সিস্টেম ছিল না। সো দেখা যেত যে আসলে মানে একটা বিগ অ্যামাউন্ট অফ মানি আসলে নয় হয়ে যেত। নগদ আসলে জনপ্রিয় হওয়ার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে, মানে আপনারা দেখবেন যে এই মোবাইল এমএফএস ব্যবহারকারী কারা, সাধারণ জনগণ। তো সাধারণ জনগণের একটা সবচেয়ে বড় কমপ্লেন ছিল বিগত 12 বছর ধরে যে তার টাকা হ্যাক হয়ে যাচ্ছে, তার মোবাইল থেকে টাকা নিয়ে যাচ্ছে। বাট নগদ আসলে এনশিওর করেছে এমন টেকনোলজি যে আসলে চাইলেই খুব সহজে একজনের টাকা আরেকজন নিয়ে যেতে পারবে না।
ইভেন যদি আপনি পিনও বলে দেন তারপরেও আমাদের ডাবল সিকিউরিটি লেয়ার আছে, মানে আপনি যদি আপনার মানি ব্যাগটা দিয়েও দেন আরেকজনকে, সেটাকে প্রোটেক্ট করার আমাদের আরেকটা লেয়ার আছে। সো আমরা ওইভাবে করছি। আমি যদি একটা ডাটা শেয়ার করি, গত মাসে আমি আসলে সাইবার ক্রাইম ইউনিটের সাথে কথা বলছিলাম, হেডের সাথে, উনি শেয়ার করলো যে প্রতিদিন যদি 100টা কমপ্লেন আসে, লেস দেন আসলে একটা কমপ্লেন পাওয়া যায় আমাদের নগদের এগেনস্টে, বাকি 99টা পাওয়া যায় অন্য এমএফএসের এগেনস্টে। সো আমরা আসলে এটা এনশিওর করতে পেরেছি যে আপনার টাকা আমাদের কাছে যখন রাখছেন বা লেনদেন করছেন সেটা শতভাগ সিকিউর। এখনকার যারা টেক সেভি জেনারেশন আছে, যারা আসলে টেকনোলজিটা বিশ্বের মানুষের তাল মিলিয়ে বুঝে, তাদের জন্য আসলে এমএফএসটা একটু ব্যাকডেটেডই ছিল। বাট নগদে আমরা আসলে এই চেঞ্জটা অলরেডি এনেছি। আমরা আসলে এমনভাবে জিনিসটা সাজিয়েছি যাতে ওই জেনারেশনটাও আসলে এই নগদটা ব্যবহার করে ফিল করতে পারে যে তার অল রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে। যেমন আগে কোনো এমএফএসে এমন ছিল না যে আপনি আপনার নগদ ওয়ালেট থেকে যে কোনো আপনার ভিসা কার্ডে টাকা পাঠিয়ে দিতে পারেন। ভিসা কার্ড মানে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারছেন, আপনি মার্চেন্টে পেমেন্ট করতে পারছেন, অনলাইন এফ কমার্সে পেমেন্ট করতে পারছেন, ই কমার্সে পেমেন্ট করতে পারছেন। এই জিনিসগুলি নগদ আসলে কিন্তু নিয়ে এসছে তাদের অ্যাট্রাক্ট করার জন্য। বাট আজকের এই ডিজিটাল বাংলাদেশের জেনারেশনের জন্য, যারা আসলে বিশ্বের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে, তাদেরকে আসলে অ্যাট্রাক্ট করার জন্য আসলে আমাদের দরকার সুপার অ্যাপ। যেমন চায়নাতে আছে উইচ্যাট, এরকম একটা সুপার অ্যাপ, এবং নগদ সেটা নিয়েই কাজ করছে। আপনারা সামনের বছরই দেখতে পারবেন যখন নগদ 2.0 আসবে, যে একটা অ্যাপের ভিতর তার সকল ফাইন্যান্সিয়াল নিড ছাড়াও তার এন্টারটেনমেন্ট নিড, তার গেমিং নিড, তার আদার্স যত ধরনের নিড আছে একটা অ্যাপেই সব সলভ হয়ে যাবে। তার জন্য মাল্টিপল অ্যাপ ডাউনলোড করতে হবে না, মাল্টিপল জায়গায় তাকে সার্চ করতে হবে না, একটা অ্যাপে তারা তার সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে। সো নগদ এটা নিয়ে অলরেডি কাজ করছে, এবং আপনারা নেক্সট ইয়ারে দেখতে পাবেন যে এই জেনারেশনটা আসলে নগদই ব্যবহার করবে। গত সপ্তাহে একটা রিপোর্ট দেখলাম যেটা ওয়ার্ল্ড ব্যাংক রিলিজ করেছে দ্য গ্লোবাল ফিনডেক্সে, যে বাংলাদেশের এখন 53% মানুষ আসলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে এসছে, কিন্তু স্টিল 30 মিলিয়ন পিপল এখনও বাকি। কিন্তু আমরা যখন শুরু করি তখন কিন্তু এই নাম্বারটা ছিল 30 নিচে। সো আমরাই কিন্তু এটা পুশ করে এই যে ডিকেওয়াইসি ইকেওয়াইসির ইনোভেশন দিয়ে মানুষের লাইফটাকে ইজি করে এই 53% রিচ করেছি। বাট স্টিল চ্যালেঞ্জ ফেস করছি, কারণ হচ্ছে মার্কেটটা আসলে এইভাবে তৈরি করা যে বছরে একটা কোম্পানির 500 থেকে 1000 কোটি টাকা লাভ করতে হবে। এই কারণে মার্কেট মেকানিজমটা এইভাবে তৈরি করা যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে ঢুকতে গেলে অবস্টাকেল ক্রিয়েট করছে। কারণ যখন আমি একটা দোকানে গিয়ে বলছি ভাই আমার টাকাটা পাঠিয়ে দেন, তার কিন্তু খরচ হচ্ছে 20 টাকা। সো 20 টাকা যখন খরচ হচ্ছে টাকাটা পাঠাতে, কারণ তার কোনো ট্রেস নেই যে সে আসলে অ্যাকাউন্টও খুলে নেই, কার টাকা কার জায়গায় যাচ্ছে। সো এই হন্ডিটাকে আসলে প্রমোট করার জন্য 20 টাকাটা আসলে তার ব্যালেন্স শিটে অ্যাড করার জন্য তারা আসলে অবস্টাকেল ক্রিয়েট করছে যে মানুষ যাতে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে না আসুক। বিকজ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আসলে তার খরচটা কিন্তু নেমে যাবে 11 টাকার নিচে, 11.5 টাকা, প্রায় 11.5 টাকা নেমে যাবে। সো এই যে 8-8.5 টাকার যে প্রফিট মার্জিনটা, এইটাকেই আসলে নেওয়ার জন্য প্রমোট করছে যে না, আমরা এই মানুষ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আসা দরকার নেই, শুধু তারা এইভাবেই চালিয়ে যাক। কিন্তু আসলে দেশের অর্থনৈতিক উন্নতির জন্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা অনেক জরুরি। সো নগদ যেহেতু সরকারি একটা সেবা, সো নগদ আসলে এই 8 টাকা লাভের কথা চিন্তা করে না। নগদ চিন্তা করে যে মানুষকে কীভাবে আসলে এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আনতে হবে, এবং নগদ তার বিজনেসে প্ল্যান এভাবেই প্রতিজ্ঞাবদ্ধ যে নেক্সট 5 ইয়ার্সের ভিতরে আসলে যেই 30 মিলিয়ন মানুষ আসলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আসতে পারেনি বা তাকে আসতে দেওয়া হয়নি, সেটা এনশিওর করবে তারা যাতে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আসতে পারে, এবং দেশের ইকোনমিক গ্রোথে বিরাট একটা সাপোর্ট আসবে। এবার বাজেটের আগেই আসলে পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেছে, এবং যেই পদ্মা সেতুর কারণে আসলে প্রায় 1.2% এই গ্রোথ জিডিপিতে আসলে পার্টিসিপেট করবে এই পদ্মা সেতু। আসলে মানুষের লাইফটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ যেই কানেকশনটা ছিল না, যেখান থেকে ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল বা অনেক কস্ট অনেক বেশি ছিল, সেটা কিন্তু আসলে অনেক ইজি হয়ে যাবে এই পদ্মা সেতুর কারণে। আর যদি আমি ফিনটেকের কথা বলি, বাজেটে একটা নতুন জিনিস এসছে এবার, যে আপনি যদি পেমেন্ট ফিনটেকে করেন তাহলে আপনার কর্পোরেট ট্যাক্স থেকে 2.5% পর্যন্ত ছাড় পাবেন। এটা কিন্তু বিরাট একটা প্রণোদনা, যেটাকে আসলে এমএফএসকে প্রমোট করার জন্য দিয়েছে। এছাড়াও যদি বলি, এবার বাজেটে অফিসিয়ালি দেওয়া হয়েছে যে কোনো G2P পেমেন্ট, যেটা আসলে গত বছর থেকেই নগদ শুরু করেছে, যে গভর্নমেন্টের সকল ডিসবার্সমেন্ট নগদের মাধ্যমে যাবে। সো এটাকে অফিসিয়ালি এবার বাজেটে এনেছে যে 2022 এবং 23-এর সকল গভর্নমেন্ট ডিসবার্সমেন্ট যাবে G2Pর মাধ্যমে। এছাড়াও আসলে P2G, যেটা গভর্নমেন্টের কালেকশন লাইক ইনকাম ট্যাক্স, আদার টোল ফি, আদার ফি, সব কিছু কিন্তু এখন গভর্নমেন্ট প্রমোট করছে। যেমন গভর্নমেন্টের একটা অ্যাপ আছে চালান, ওটা থেকে প্রমোট করছে যে আসলে আপনারা এমএফএসের মাধ্যমে এই টাকাগুলি দেন। সো আসলে গভর্নমেন্টের এইবারের বাজেটে আসলে ফিনটেককে ভালোভাবে প্রমোট করা হয়েছে। আর আরেকটা, এই বাজেটের আগে আরেকটা কথা বলতে চাই যে এবার আপনারা, এই ডাটাটি এখনও অফিসিয়ালি প্রকাশ হয়নি, বাট এবার এক্সপোর্ট আমাদের ইতিহাসে সবচেয়ে সর্বোচ্চটা টাচ করেছে, $50 বিলিয়ন এবার এক্সপোর্ট হয়েছে।
সো আসলে আমরা এই বাজেটটা যেভাবে করেছে এটা যদি আমরা ঠিকমতো ফলো করতে পারি দেশের অর্থনীতি আসলে অনেক এগিয়ে যাবে। যে কোনো কোম্পানি রিক্রুটমেন্টের সময় আসলে প্রথাগত সার্টিফিকেটটা দেখে, বাট আমাদের এই এইচআর ডিপার্টমেন্ট একটু ব্যতিক্রম আছে। আমরা আসলে যে জিনিসটা মেইনলি ফোকাস করি, প্রথাগত ডিগ্রি তো অবশ্যই আছে, বাট তার সাথে আসলে তার সেই কাজটা করার স্কিলটা কতটুকু আছে। কারণ পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, নগদ কিন্তু তার সাথে তাল মিলিয়ে এগোচ্ছে। সো নগদে যারা আসলে কাজ করবে তাদের কিন্তু সেই স্কিলটা থাকতে হবে, যে ফিউচার প্রুফ স্কিল, যে আমি পৃথিবী যেভাবে আগাচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে কাজ করা যায়। সো আমরা আসলে স্কিলটাকে আসলে দেখি, স্পেসিফিক সেই কাজটা করার জন্য তার স্কিলটা আসলে কতটুকু হয়েছে। প্লাস আমরা যে জিনিসটা দেখি যে আসলে সে আসলে কাজের বা তার যে জিনিসটা করতে যাচ্ছে বা যে জবটা তাকে হয়তো আমি টেকনোলজি ডিপার্টমেন্টে দিচ্ছি অথবা মার্কেটিং ডিপার্টমেন্টে দিচ্ছি, তার আসলে ওইটার প্রতি প্যাশন কতটুকু আছে। মেবি সে পড়াশোনা করেছে আরেকটা সাবজেক্টে, বাট তার প্যাশন হয়তো আছে মার্কেটিংয়ের, ব্র্যান্ডিংয়ের অথবা কোনো অ্যাডভার্টাইজমেন্টের প্রতি। সো আমরা আসলে প্যাশনটাকে অনেক গুরুত্ব দিই। আর আরেকটা জিনিস, আমাদের একটা খুব রিনাউন্ড টিম আছে যারা, আপনি যখন কথা বলছেন সেই কথাটা আপনি কতটুকু অনেস্টলি বলছেন, অনেস্ট হওয়াটা খুবই জরুরি। ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত অনেস্ট থাকাটা জরুরি, সেই জিনিসটা আমরা জাজ করি। আর আমাদের মূল ফোকাসটা থাকে আসলে আমরা দেখতে চাই যে আসলে সে আসলে অর্গানাইজেশনটাকে নিজে কতটুকু ওন করতে পারবে এবং তার প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্সে সে কতটুকু ওন করেছে এবং তার ভিতরে ওই ডেডিকেশনটা কতটুকু আছে। আমরা এই জিনিসগুলিকে মূল গুরুত্ব সহকারে দেখি। আমি বলবো যে ক্যারিয়ারের শুরুতে আসলে আপনারা যেটাকে আসলে ভালোবাসেন, যে কাজটাকে ভালোবাসেন, শুধু সেই কাজটাই ডিগ্রি ফোকাস হন না। আপনার ডিগ্রি হয়তো ফাইন্যান্সে ছিল, আপনার ফাইন্যান্সেই বা অ্যাকাউন্টসেই জব করতে হবে তা কিন্তু না। আপনি যদি এনজয় করেন, যে আপনি টিভি অ্যাড এনজয় করছেন, আপনি অ্যাডভার্টাইজমেন্টে ঢুকতে যাচ্ছেন, আপনি সেটাতেই যাওয়া উচিত। কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেই জিনিসটা আমি এনজয় করতে পারবো না ভিতর থেকে, সেই জিনিসটা আমি যতই সিরিয়াসলি করার চেষ্টা করি সাকসেস আসবে না। আসলেও সাময়িক আসবে, তারপরে আবার চলে যাবে। সো এটাই আসলে মেইন, আমি মনে করি যে সাকসেসের জন্য এই জিনিস সবচেয়ে বেশি জরুরি। এছাড়াও আসলে আপনাকে প্রবলেম সলভিং স্কিলটা থাকতে হবে। আমাদের মতো দেশে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। সো প্রবলেমটা ইনোভেটিভ ওয়েতে সলভ করতে হবে, কারণ আপনার প্রবলেম কিন্তু আরেকজন এসে সলভ করে দেবে না। সো আপনার প্রবলেমটা আপনাকেই সলভ করতে হবে, ইনোভেটিভ ওয়েতে চিন্তা করতে হবে, এবং এটার জন্য আপনি বিভিন্ন কেস স্টাডি দেখতে পারেন, ইন্টারন্যাশনাল, লোকাল, পড়াশোনা করতে পারেন, ইভেন মুভি দেখতে পারেন, মুভিতেও আপনি এই জিনিসগুলি শিখতে পারবেন। সো আমি বলবো যে আপনি যে কাজটাকে ভালোবাসেন সেই কাজটা করেন এবং নিজের ভিতর সবসময় প্রবলেম সলভিং স্কিলটা রাখার চেষ্টা করেন। কারণ মনে রাখবেন, আপনি কিন্তু জন্মের শুরু থেকে কিছু না কিছু প্রবলেম সলভ করে আসছেন। সো সেটাকেই জাস্ট কন্টিনিউ করা এবং ইনোভেটিভ ওয়েতে, কুইক ওয়েতে সলভ করা। ভালো থাকবেন।